প্রতিবাদ তোমরা তাই করো, মিথ্যে কথা বলা, অপপ্রচার করা, ভাগাভাগি করা, এটা তোমাদের নোংরা খেলা। আর আমরা খেলি দুরন্ত খেলা, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, হাউডুডু খেলি, কাবাডি খেলি, সুইমিং খেলি, টেনিস খেলি, ব্যাডমিন্টন খেলি। আর জয় জগন্নাথ, জয় রাধা মাধব, জয় মা দুর্গা। মেদিনীপুরবাসী কেমন আছেন? घुसपैठियों को निकालना है या नहीं निकालना है? अरे सिंडिकेट को समाप्त करना है या नहीं करना है? ভোটের হাওয়াতে পশ্চিমবঙ্গের বাতাস একদম তপ্ত হয়ে উঠেছে। গ্রীষ্মের দাবদাহকে ছাপিয়ে যাচ্ছে এই উত্তেজনার পারদ। লড়াই শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয়, টিভির পর্দা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল, নিউজ পেপার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সর্বত্র সেই লড়াই ছড়িয়ে পড়ছে। নিজেদের মতো করে এক একটা করে তত্ত্ব বা থিওরি খাড়া করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সেই তত্ত্বের একটা বড় অংশ জুড়ে রয়েছে সংখ্যালঘু ভোটের প্রভাব নিয়ে। বলা হয় দিদির তুরুপের তাস হলো এই সংখ্যালঘু ভোট। এর আগেও ঝুলি ভরে এই ভোট পড়তো বামেদের দিকে, এখন এই ভোটই টিকিয়ে রেখেছে দিদিকে। কখনো বলা হয় কি 70 কি 80 কি 100-র ওপরে বিধানসভার সিটে কে জয়ী হবে সেটা নির্ধারণ করে সংখ্যালঘুরা। আর এই সংখ্যালঘু ভোট একদম এককাট্টা হয়ে পড়ে, যেটার সুবিধা একসময় বামফ্রন্ট পেয়েছে, আজ তৃণমূল পাচ্ছে। আজকে তাহলে এই ব্যাপারটা নিয়ে একটু বিশ্লেষণ করে দেখা যাক, সংখ্যালঘু ভোটের কি একটা ভেটো পাওয়ার আছে আমাদের বাংলাতে? সরকারে কে বসবে সেটা তারাই নির্ধারণ করেন। যথারীতি বিধিবদ্ধ সতর্কীকরণ যে কোনো পার্টির সমর্থনে বা বিপক্ষে আমরা কোনো কথা বলবো না, শুধু তথ্যকে বিজ্ঞানসম্মতভাবে আপনাদের সামনে তুলে ধরব। 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনের কথা বলছি, যেখানে 7টা সিটের মধ্যে, মানে 7টা সিটের কথা বলছি যেখানে জয়ের মার্জিন ছিল 1000 ভোটের থেকেও কম। নামগুলো আর কত ভোটে জয় হয়েছে সেটা লিস্টটা এই স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি। এই 7টার মধ্যে দিনহাটা বাদে সবকটা বিধানসভাতে হিন্দু পপুলেশন 85%-এর ওপর। তা সত্ত্বেও এত হাড্ডাহাড্ডি লড়াই, এটা তো হওয়ার কথা ছিল না, তাই না? মুসলিম ভোটটা সিগনিফিক্যান্ট না হওয়া সত্ত্বেও এখানে কিন্তু বিজেপি টিএমসির একদম সমানে সমানে লড়াই হয়েছে। আর দিনহাটাতে প্রায় মুসলিম পপুলেশন হলো 31%, যেটা প্রায় আমাদের পুরো রাজ্যের মুসলমান জনসংখ্যার গড়ের সঙ্গে সমান। সেখানে কিন্তু বিজেপি জিতেছে, কম মার্জিনে হলেও। আমরা জানি এখানে বিজেপির নিশীথ প্রামাণিক প্রথমে জিতেছিলেন, পরে বাই ইলেকশনে টিএমসি জিতে যায়। এটা সবার জানা যে বাই ইলেকশনের ব্যাপারটা পুরো আলাদা। এবারে আরও একটু দেখা যাক, 22টা বিধানসভাতে যেখানে বিজয়ী প্রার্থী মাত্র 5000 ভোটের কম মার্জিনে জিতেছে, সেগুলো কিন্তু কোনোটাই মুসলিম মেজরিটি জায়গা নয়। সেই রকম 13টা সিট আছে যেখানে টিএমসি 5000 ভোটের নিচে জিতেছে, সেখানেও মুসলিম পপুলেশন 40%-এর নিচে। তাহলে মোটামুটি বলা যেতে পারে যেই সব সিটগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেই সব জায়গাতে মুসলিম ভোটের জন্য ইতর বিশেষ কিছু হয়নি। মুসলিম ভোট এককাট্টা হয়ে তৃণমূলের ঝুলিতে যাচ্ছে সেটা ঠিকই, কিন্তু পুরো পশ্চিমবঙ্গের বিধানসভা 294টা আসনের চরিত্রকে বদলানোর পক্ষে সেটা কি যথেষ্ট? সেটার জন্য আমাদের আরেকটু ডেটা অ্যানালিসিস করতে হবে। 2011-র সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা হলো 27%, ধরে নিলাম আজ সেটা 30%। কাশ্মীর বা আসামের পরেই এই পশ্চিমবঙ্গই হলো তৃতীয় স্থানে। আসামে গত দুবার বিজেপি জিতেছে, কারণ ভোটের অঙ্কটা সেখানে বিজেপি খুব ভালোভাবে করতে পেরেছে। পশ্চিমবঙ্গে তাহলে কম মুসলিম পপুলেশন নিয়েও বিজেপি কেন পারছে না? এবার তাহলে সেই দিকটা একটুখানি দেখা যাক খতিয়ে। সেন্সাস অনুযায়ী 3টে জেলা আছে যেগুলো হলো মুসলিম মেজরিটি, সেটা হলো মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর। এছাড়া আছে বীরভূম, নদিয়া, হাওড়া, কলকাতা আর 24 পরগনা, উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা, যেইগুলোর গড় মুসলিম জনসংখ্যা হলো 20 থেকে 40%-এর মধ্যে।
এইবার এই যে জেলাগুলো তার সবকটা সিটকে যদি ধরা হয় তাহলে 100টার ওপর সিট হবে। আর এখানেই বলা হচ্ছে যে প্রায় 110 কি 120টা সিট উপহার দিয়ে মুসলিমরা মমতা ব্যানার্জিকে ক্ষমতাতে রেখেছে। মুসলিম ভোটটা যদি পকেটে থাকে তাহলে দিদিকে হিন্দু ভোটের মাত্র 10 কি 15% ভোট পেলেই চলে যাবে। এটা কিন্তু আধা সত্য, কারণ এই যে জেলাগুলো বললাম যেখানে মুসলিম জনসংখ্যা 20 থেকে 40-এর মধ্যে, সেখানে যে বাংলাদেশ বর্ডার সংলগ্ন জায়গা আছে সেগুলো মুসলিম প্রধান, স্বাভাবিক কারণেই। আর সেখানে মুসলিমরা একদম হাত উপর করে দিয়েছে তৃণমূলকে। কিন্তু সেই একই চিত্র কিন্তু এই জেলাগুলোর পুরোটাতে নয়। যেমন ধরুন নর্থ 24 পরগনাতে 33টা সিটের মধ্যে 7টা সিটের চিত্রটা হলো যেটা বললাম যে মুসলিম ভোটই শেষ কথা, বাকি 26টার গল্প কিন্তু পুরো আলাদা। সেই সব জায়গাতে কিন্তু হিন্দু ভোটই ডিসাইডিং ফ্যাক্টর। এমনকি মালদাতেও 12টা সিটের মধ্যে 4টে সিট রয়েছে যেখানে হিন্দু ভোটের উপর ভর করে বিজেপি কিন্তু জিতেছে 2021-এ। দক্ষিণ 24 পরগনাতেও 31টা সিটের মধ্যে মাত্র 6টা সিট রয়েছে যেখানে মুসলিমরা ডিসাইসিভ ফ্যাক্টর। নদিয়াতে টোটাল 17টা সিট, কিন্তু মাত্র 3টে সিট আছে যেখানে মুসলিম ভোটই শেষ কথা। একমাত্র মুর্শিদাবাদ হলো এমন একটা জায়গা যেটা পুরোপুরি মুসলিম ভোটের উপর নির্ভরশীল। তাহলে পুরো ব্রেকডাউনটা একদম আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে যে মুসলিম মেজরিটি জেলার 135টা সিটের মধ্যে 47 থেকে 54টা সিট যেখানে বিজেপির কোনো চান্স নেই। এছাড়া আরও প্রায় গোটা 10 সিট আছে ধরে নিলাম যেখানে জেলাটা মুসলিম অধ্যুষিত নয় কিন্তু এলাকাটা মুসলিম প্রধান, যেমন ধরুন উলুবেড়িয়া, মেটিয়াবুরুজ ইত্যাদি। সব মিলিয়ে ধরলাম 65টা সিট। খুব বড়জোর 65টা সিট হবে মেরে কেটে। এই সিটগুলো টিএমসি পকেটে নিয়ে খেলতে নামছে। বাকি থাকছে 229টা সিট যেখানে মুসলিম জনসংখ্যা একদম বিক্ষিপ্তভাবে ছড়িয়ে। সেখানে কে জিতবে সেটা কিন্তু হিন্দুরাই ডিসাইড করে। তাহলে প্রশ্ন যে বিজেপির সিট তাহলে কেন 77-এ আটকে গেল? কারণ ওভারঅল বিজেপির হিন্দু ভোট শেয়ারটা যেটা 59% ছিল 2019-এ, সেটা গিয়ে দাঁড়িয়েছিল 50%-এ 2021-এ। অর্থাৎ 2019-এর তুলনাতে বিজেপি হিন্দু ভোটকে ধরে রাখতে পারেনি। তাই হিন্দু মেজরিটি বেশ কিছু জায়গাতে টিএমসি হাড্ডাহাড্ডি লড়াই করেছে বা হয়তো ভালোভাবে হারিয়েছে। অর্থাৎ একদিকে মুসলিম ভোট এক কাট্টা আর অপর দিকে হিন্দু ভোটটা কিন্তু ভোলাটাইল, মানে তারা আজ বিজেপিকে ভোট দিচ্ছে তো কালকে টিএমসিকে ভোট দেবে। অপরদিকে 2016-র বিধানসভা ভোট থেকে শুরু করে 2019-এর লোকসভা এবং পরবর্তী 2021-এর বিধানসভা মুসলিম ভোট আস্তে আস্তে পুরোপুরি কনসলিডেটেড হয়েছে তৃণমূলের ছাতার তলাতে। যেমন ধরুন মালদার বৈষ্ণবনগরে প্রায় 50% মুসলিম জনসংখ্যা, যাদের ভোট 2016 আর 2019-এ কংগ্রেস আর টিএমসিতে ভাগ হয়ে গেছিল আর বিজেপি জিতে গিয়েছিল, যেটা 2022-এ কনসলিডেটেড হয়ে টিএমসি ঝুলিতে গেছে আর বিজেপি হেরে গেছে। কিন্তু সেই বৈষ্ণবনগরে আবার দেখা গেছে যে 2024-এ ভোট ভাগ হয়ে গেছে কংগ্রেস আর টিএমসির মধ্যে। 2019-এর মতোই রায়গঞ্জেও প্রায় একই রকমভাবে মুসলিম ভোট ভাগ হতে দেখা গেছে 2024-এর লোকসভা ইলেকশনে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে টিএমসি 2021-এ প্রায় 160টা সিট পেয়েছে যেখানে হিন্দু মেজরিটি বা মিক্সড পপুলেশন। আর টিএমসির হিন্দু ভোট শেয়ার 2019-এ ছিল 32% আর 2021-এ 39%, মানে এই 2 বছরে 7% ভোট শেয়ার বাড়িয়েছে টিএমসি। অর্থাৎ মমতাকে কিন্তু ক্ষমতাতে রেখেছে এবং বারবার ক্ষমতাতে ফিরিয়েছে হিন্দুদেরই এই 35 কি 40% ভোট। টিএমসি সারা রাজ্যের নিরিখে 48% ভোট পেয়েছে আর হিন্দুদের 38% ভোট পেয়েছে টিএমসি। এই জন্যই কিন্তু দীঘাতে পুরীর মন্দির কি নিউ টাউনে দুর্গা মণ্ডপ ইত্যাদি। এমনকি সিপিএম দেরিতে হলেও বুঝেছে যে শুধু মুসলিম তোষণ করে নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না, তাই মন্দিরে পুজো দিতে দেখা যাচ্ছে তাদেরকেও। এবারে বলি, মুসলিম ভোট যেরকম এক কাট্টা, হিন্দু ভোট বলে কিন্তু কোনো কিছুর অস্তিত্ব নেই, সেটা সারা ভারতেই নেই।
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, ত্রিপুরা সব জায়গাতেই হিন্দু ভোটের অঙ্ক কিন্তু ভীষণ রকম জটিল। জানি অনেকেই মানবেন না, কিন্তু সেটাই সত্যি। তাহলে টিএমসি কী কারণে জিতেছিল 2021-এ? প্রথমটা অবশ্যই মুসলিম কনসলিডেশন, কিন্তু সেটা পুরো চিত্রটা নয়। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্পগুলো, মহিলা ভোট, এর ফলে যে 7% হিন্দু ভোট টিএমসির দিকে চলে গেছিল, সেটাই টিএমসিকে 215টা সিট উপহার দিয়েছিল। এর পাশাপাশি কিছু কিছু জিনিস যেটা গিয়েছিল বিজেপির বিপক্ষে, সেটা হলো টিএমসির যত রিজেক্টেড ক্যান্ডিডেট তাদের সবাইকে দলে নেওয়া এবং প্রার্থী করা। সাথে মনে রাখবেন যে তখন কিন্তু করোনার একটা বেশ বড় ওয়েভ চলছিল। স্বাভাবিকভাবেই লোকের উপর একটা মানসিক চাপ ছিল, যেটা মূলত কেন্দ্রীয় সরকারের উপরে গিয়ে পড়েছিল। তার উপরে বিজেপির উপর এই যে বহিরাগত এই তকমা সেটে যাওয়াটা, সেটা বিশালভাবে গেছিল বিজেপির বিপক্ষে। আর এই যে মমতা ব্যানার্জি মুসলিমদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন, এই ন্যারেটিভটা কিন্তু টিএমসিকে সবচেয়ে বেশি সাহায্য করছে। কারণ দিদি একটা মুসলিমদের জন্য একটা মেসিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন। তিনি একমাত্র পারেন সেকুলারিজমকে রক্ষা করতে, না হলে বিজেপির মতো একটা উত্তর ভারতীয় হিন্দু মেজরিটারিয়ান পার্টি এসে একদম সব কিছু তছনছ করে দেবে বাংলাতে, এরকম একটা ধারণার বীজ মুসলিম ভোটারদের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যাতে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জায়গাগুলোতে কোনো উন্নতি যে হচ্ছে না সেই প্রশ্ন আর কেউ তুলবে না। বিনা প্রশ্নে মুসলিম ভোট এসে জমা পড়বে তৃণমূলের ঝুলিতে। শুধু মুসলিমদের মধ্যেই নয়, বামপন্থী সেকুলারবাদীদেরও মনে হয়েছে যে সিপিএম নয়, এই তথাকথিত সেকুলারিজমকে টিকিয়ে রাখতে চাই মমতাকেই। তাই মুসলিম প্লাস সেকুলার ভোট, সেটা পুরোটাই গেছে টিএমসির ঝুলিতে। সেকুলার মানে আমাদের দেশে যাদেরকে সেকুলার বলা হয় আর কি, আর আলাদা করে বুঝিয়ে দিতে হবে না আশা করি। অপরদিকে বিজেপিও এর উত্তরে হিন্দু কনসলিডেশনের দিকে নজর দিয়েছে এইবার, কারণ মুসলিম ভোট কোনো দিনই বিজেপির দিকে যাবে না যদি হিন্দু ভোটকে কোনো একটা ইস্যুতে কনসলিডেটেড করা যায়। কিন্তু হিন্দু ভোট, যেরকম আগেও বলেছি, সারা ভারতে সেটা সত্যি যে ধর্মীয় জিগিরে বা মুসলিম ভিত্তিতে কখনো কনসলিডেটেড হবে না। পশ্চিমবঙ্গতে তো আরোই নয়। সেই জন্য এবারের ভোটে তাহলে ডিসাইডিং ফ্যাক্টর কি হবে? সবচেয়ে বড় ব্যাপার হলো দুটি। প্রথমটি হলো বহিরাগত এই তকমাটা বিজেপি কতটা ঝেড়ে ফেলতে পারে। পশ্চিমবঙ্গের বাঙালির একটা সেন্টিমেন্ট কাজ করে এই বাংলা কি এই বাঙালি সংস্কৃতি, এটাকে নিয়ে। বাংলাদেশের মুসলমানদের কাছে যেমন ধর্ম আগে, পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে কিন্তু ভাষা আগে। সেই জন্য টিএমসি আক্রমণ করছে যে বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মুসলিমদের কাছে যেমন একটা ধর্মের জিগির তোলা হচ্ছে, তেমনি বাঙালিদের কাছে একটা বাঙালিত্বের জিগির। এই দুটোকে হাতিয়ার করছে টিএমসি। বিজেপি এটা কাউন্টার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেটা আগেও বললাম, ভারতের প্রতিটা রাজ্যে বিভিন্ন সমীকরণ কাজ করে। সেই সমীকরণ অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে খেলতে হবে। আরও একটা সেন্টিমেন্ট বাঙালির কাজ করে যে ব্রিটিশ আমলে আমরা সারা ভারতের সব বড় বড় সরকারি পদগুলোতে ছিলাম, বাকি রাজ্যের লোকজন আমাদের নিচে কাজ করত। এমনকি মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও বাঙালি ছিল সাদা সাহেবদের ঠিক পরের স্ট্যাটাসেই। এই ব্যাপারটা আজ উল্টে গেছে, কিন্তু বাঙালির জাত্যাভিমান এখনও অটুট। তাই একটা বাংলার বাইরের পার্টি এসে বাঙালির মাথার উপর ক্ষমতায় বসবে, সেটা নিয়ে এখনও প্রচুর বাঙালির দ্বিধা রয়েছে। আসামে যেমন অনেক জনজাতি রয়েছে, তারা নিজেদের অস্তিত্ব নিয়ে একটা সংকটে ভোগে। তাদের অস্তিত্ব সংকটের মূল কারণ হলো বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। সেই জায়গাতে বিজেপি তাদেরকে আশ্বস্ত করতে পেরেছে বাংলাদেশি অনুপ্রবেশ আটকে এই জনজাতিদের অস্তিত্বকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে আসামের বিজেপি। পশ্চিমবঙ্গের বাঙালি বিজেপির প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়েছে কিনা সেটা ভোটের রেজাল্ট বেরোলে বোঝা যাবে। দ্বিতীয় হলো ভাতার রাজনীতি। তৃণমূল ক্ষমতাতে থাকার সুবাদে অনেকগুলো প্রকল্প এখন চালিয়ে যাচ্ছে, তার পাশে রয়েছে বিজেপির প্রতিশ্রুতি দেওয়া প্রকল্প। টিএমসি লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা করে দিলে বিজেপি দেবে 3000 টাকা। এবার জনগণ কতটা ভরসা করতে পারবে তার উপর নির্ভর করবে হিন্দু ভোটটা কোন দিকে যাবে। আর এখানেই তৃণমূল চাইছে যে জনগণের মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়া যে এই বেশি লোভ করতে গেলে যেটা পাচ্ছে সেটাও হারাতে হবে বাঙালিকে। এবার বাঙালি কিছুটা হলেও রিস্ক অ্যাভার্স, চিরকালই যা আছে তাতে সন্তুষ্ট থাকি বাবা, বেশি লোভ করে
লাভ নেই, এই ব্যাপারটাতে তৃণমূল ভীষণভাবে ভরসা করে আছে। এর বাইরে আমার মনে হয় না আর কোনো বিশাল ইস্যু আছে এবার ভোটের ক্ষেত্রে। হুমায়ুন কবির কি আইএসএফ এরা আমি একদম লিখে দিচ্ছি যে কোনো প্রভাব ফেলতে পারবে না। দুর্নীতি, অপশাসন, অনুপ্রবেশ, আরজিকর এগুলো আমাদের মতে কোনো ইস্যুই নয়। বাংলার লোকেদের কাছে চাকরি নেই এটাও নয়। অনেকেই মানবেন না, ভালো মতো করেই জানি, কিন্তু আমরা আমাদের মতো আমাদের মতামত জানাচ্ছি। এসআইআরও যে বড় একটা কোনো ইস্যু নয় সেটা বুঝে এখন দেখবেন যে টিএমসি এই ইস্যু থেকে একটুখানি সরে এসেছে। ছাপ্পা ভোট, ভোট গণনাতে কারচুপি কতটা বন্ধ করতে পারছে সেটাও একটা বড় ব্যাপার। মোদ্দা কথা ওই 30% মুসলিম ভোট নয়, হিন্দু ভোটের 30% কি 40%ই মমতার তুরুপের তাস। বিজেপি যদি কোনোভাবে হিন্দু ভোটের 59% নিজেদের দিকে টানতে পারে, যেটা 2019-এ পেরেছিল, তাহলে 110 থেকে 120-র কাছাকাছি পৌঁছে যেতে পারবে অনায়াসে। যদি এটাকে টেনে আরও 62 কি 63% কাছে নিয়ে যেতে পারে বিজেপি, তাহলে পৌঁছে যাবে ক্ষমতার দোরগোড়ায়। অপরদিকে যদি টিএমসি হিন্দু ভোটের শেয়ারটা ধরে রাখতে পারে, যেটা হলো ওই 39%, তাহলে পরের টার্মেও আমরা দিদিকেই দেখছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ থেকে যাবে একই রকমভাবে একই জায়গাতে। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। এই ধরনের তথ্য নির্ভর আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।